সরল দোলক সম্পর্কে আমরা জেনেছি, সরল দোলকের সূত্র দেখেছি। তারপর আমরা এটাও জানি সরল দোলক কেন ব্যবহার করা হয় অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের জন্য, এবং সেখান থেকে পাহাড়ের উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো সবকিছুই আমরা জানি। তাহলে চলো এখন আমরা গাণিতিক সমস্যা শুরু করি। প্রথম গাণিতিক সমস্যা, ভূপৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড ও অভিকর্ষ ত্বরণ এত 9.81। 8.85 কিলোমিটার উঁচু এ পাহাড়ের নিকটবর্তী অপর একটি পাহাড় বিতে নিয়ে সরল দোলককে দোলালে তা 1 ঘন্টায় 1780টি পূর্ণ দোলন সম্পন্ন করে। আচ্ছা, এখন আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে পাহাড়ের উচ্চতা কিভাবে নির্ণয় করতে হয় অথবা অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করতে হয়। অভিকর্ষ ত্বরণ যদি নির্ণয় করতে হয় তাহলে তুমি যেই জায়গাতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবা, অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হলে তুমি যেই জায়গাতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে চাও প্রথমে এই জায়গাতে একটা সরল দোলক নিয়ে যাবা, তারপরে কি সরল দোলকে t = 2π√L/g ব্যবহার করলেই এখান থেকে কি g এর মান বের হয়ে যাবে। তুমি যদি পাহাড়ের উপরে যদি অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে চাও তাহলে পাহাড়ের উপরে যাবা, পাহাড়ের উপরে গিয়ে সরল দোলককে দুলিয়ে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবে। সেটা কিভাবে করবে সেটা কিন্তু আমি আগের লেকচারে বলে দিয়েছি। তারপরে এই দুটো জিনিসের মধ্যে তুলনা করে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। পাহাড়ের উচ্চতার সূত্রটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে দেখো সিম্পল জিনিস, কিন্তু এখন এখানে কিন্তু তাই বলছে সরল দোলক থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে গেলে তোমার পাহাড়ের নিচে বা ভূপৃষ্ঠে একবার অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে হবে, একবার সরল দোলককে কাজে লাগাতে হবে, আর একবার পাহাড়ের উপরে উঠে সরল দোলককে কাজে লাগাতে হবে। ঠিক আছে, এখন দেখো কোয়েশ্চেনের মধ্যে ঠিক তাই বলা আছে। ভূপৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল, ভূপৃষ্ঠে এই মাটিতে যখন ছিল তখন তার দোলনকাল 2 সেকেন্ড এবং অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.81। ঠিক আছে, আচ্ছা বলছে 8.85 কিলোমিটার উঁচু এ পাহাড়ের নিকটবর্তী। 8.85 কিলোমিটার, ধর আমরা একটা পাহাড় রাখলাম এখানে, সেটা হচ্ছে 8.85 কিলোমিটার উঁচু এ পাহাড়ের নিকটবর্তী অপর একটি পাহাড় হচ্ছে বি। এ পাহাড়ের নিকটবর্তী ধরলাম অপর একটি পাহাড় বি। সরল দোলককে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বিতে নিয়ে সরল দোলককে আবার দোলন হয়েছে। এই বিতে নিয়ে গিয়ে সরল দোলককে আবার দোলন হয়েছে। তুমি দেখছো, তোমাদের আমি যা বলছি যে পাহাড় উচ্চতা কিভাবে নির্ণয় করতে হবে, প্রথমে ভূপৃষ্ঠে সরল দোলককে দুলিয়ে এই দুইটা জিনিস বের করবা, তারপরে কি করবা, তারপরে হচ্ছে পাহাড়ের উপরে উঠবা, পাহাড়ের উপরে উঠে এই জিনিসটা সরল দোলকটাকে আবার ব্যবহার করবা। তাহলে কি, তাহলেই আমরা পাহাড়ের উচ্চতা বের করতে পারবো। এখানে ঠিক একই কাজটা করছে এবং বলা আছে বিতে নিয়ে গেলে সরল দোলককে দোলালে তা 1 ঘন্টায় 1780টি পূর্ণ দোলন সম্পন্ন করে। এখানে নিয়ে গেলে কি হয়, 1 ঘন্টায় 1780টি পূর্ণ দোলন দেয়। এতটুকু পর্যন্ত তথ্য দেওয়া আছে। চলো আমরা গাণিতিক সমস্যায় চলে যাই। 1 নম্বরে কি বলছে, সরল দোলকটির কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, সরল দোলকটির কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে তুমি মনে রাখবা এই সরল দোলকটার দৈর্ঘ্য, এখানে সরল দোলক, আমার সরল দোলকটা এখানে আছে, এই সরল দোলকটার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, এখান থেকে এতটুকু পরিমাণ লম্বা। এখন আমি ভূপৃষ্ঠে আছি, যদি আমি পাহাড়ের উপরে যাই তাহলে সরল দোলকের দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হবে? সরল দোলকের দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সরল দোলকের দৈর্ঘ্য সেম থাকবে। আচ্ছা, এখন আমরা যেহেতু জানি সরল দোলকের সূত্র হচ্ছে t = 2π√L/g, এবং আমরা যখন ভূপৃষ্ঠে ছিলাম তখন t আর g এর মান আমরা জানি। তাহলে ভূপৃষ্ঠে t এর মান হচ্ছে 2π√L/, ভূপৃষ্ঠে g এর মান হচ্ছে 9.81। তাহলে বর্গ করে দিই, বর্গ করলে আসবে 4 আচ্ছা 4 4π² L/9.81। 4 কাটা, তাহলে L এর মান কত আসে? L এর মান ক্যালকুলেশন করে দেখো, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 9.1 মিটার, মানে 9.81 ডিভাইডেড বাই 2π, না ডিভাইডেড বাই π², হ্যাঁ 1 মিটার। তাহলে L = 1 মিটার। তাহলে আমরা কার্যকর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো। সরল দোলক এইখানে
তুমি একটা জিনিস চিন্তা করো, সরল দোলকটাকে প্রথমে তুমি ভূপৃষ্ঠে নিয়ে গেলে সরল দোলকটাকে, তারপর তুমি সরল দোলকটাকে নিয়ে গেলে কোথায়? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে দুই জায়গাতেই সরল দোলক তুমি ব্যবহার করছো, তুমি কার্যকর দৈর্ঘ্যের মান ব্যবহার করলা কোন সূত্র দিয়ে? কার্যকর দৈর্ঘ্যের মান ব্যবহার করলা কোন তথ্য দিয়ে? ভূপৃষ্ঠের তথ্য দিয়ে। কেন? কারণ ভূপৃষ্ঠের তথ্যগুলো দেওয়া ছিল। পাহাড়ের উচ্চতার তথ্য যদি দেওয়া থাকতো তাহলে ওখান থেকে আমরা বের করতে পারতাম, এটা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো 2 নম্বর কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেনটার মধ্যে বলা আছে বি পাহাড়টির উচ্চতা এ এর তুলনায় ছোট নাকি বড়? আচ্ছা, তাহলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করার জন্য আমরা সূত্র দেখছিলাম h ইকুয়াল টু কত ছিল? আমরা দেখছিলাম রুট ওভার জি ডিভাইডেড বাই h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ মাইনাস 1 ইনটু r, অথবা h সমান দেখছিলাম হচ্ছে টি h ডিভাইডেড বাই t মাইনাস 1 ইনটু r। আচ্ছা, তাহলে এখন এই সূত্রটা আমাদের বইয়ে দেওয়া ছিল, এই সূত্রটা সব বইয়ে দেওয়া নাই, কিন্তু এই সূত্রটা আমি বলছি যে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? একই সূত্র, এখানে জি বসাইছে, এখানে জি এর জায়গায় আমরা সেটা শুধু পর্যায়কাল দ্বারা বুঝাই দিছি, একই জিনিস। আচ্ছা, এখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তোমরা নিজেরাই বুঝবা যে এই সূত্র আমরা কেন ব্যবহার করব, কারণ এই সূত্রটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কিছুর জন্য, গাণিতিক সমস্যা যাতে তোমার অনেক বেশি ছোট হয়ে যায়। দেখো, 1 নাম্বার হচ্ছে ভূপৃষ্ঠে টি এর মান কত দেওয়া আছে? 2 সেকেন্ড। আমরা জানি নিচেরটা হচ্ছে ভূপৃষ্ঠে হচ্ছে 2 সেকেন্ড। আর এইচটা কি? এইচটা হচ্ছে এইচ উচ্চতায় পর্যায়কাল, আমাদের দেওয়া নাই। আর পৃথিবীর ব্যাসার্ধ, এইটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমরা জানি 6400 কিলোমিটার, অথবা 6.4 × 10⁶ মিটার, যেভাবে আমরা মনে রাখি না কেন, এইটা অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিই 6.4 × 10⁶ মিটার। শেষ, কাহিনী শেষ। কিন্তু শুধুমাত্র আমাদের একটা তথ্য দেওয়া নাই, সেটা হচ্ছে এইচ উচ্চতায় পর্যায়কাল। দেখো তো কি দেওয়া আছে। আমাদের কোশ্চেনে বলা ছিল 1 ঘন্টায় 1780টি পূর্ণ দোলন দেয়। বি পাহাড়ে নিয়ে গেলে সেটা 1 ঘন্টায় 1780টি পূর্ণ দোলন দেয়। 1780টি পূর্ণ দোলন দেয় কতক্ষণে? 1 ঘন্টায়। দেখো, আমি একটু ঐকিক নিয়ম করি। 1780 পূর্ণ দোল দেয় 1 ঘন্টায়। ওকে, 1 ঘন্টায় আমরা 1 ঘন্টা না রাখি, সেটাকে সেকেন্ড বানাই। 1 ঘন্টা মানে কয় সেকেন্ড? 3600 সেকেন্ড। 1780টি পূর্ণ দোলন দেয় 3600 সেকেন্ডে। কিন্তু আমরা জানি পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল বলে একটা পূর্ণ দোলন দেওয়ার সময়কে। পর্যায়কাল কাকে বলে? বলে হচ্ছে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে, অথবা একটি পূর্ণ দোলন দিতে। একটি সরল দোলক এখানে গেল, এখান থেকে শুরু করলো, এখানে গেল, আবার এখানে আসলো, একটা পূর্ণ দোলন দিতে যে পরিমাণ সময় লাগে, তা আমাদেরকে একটা পূর্ণ দোলনের সময় দেওয়া নাই, আমাদেরকে দেওয়া ছিল 1780টা পূর্ণ দোলনের। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটি পূর্ণ দোলনের সময় বের করে নিই। 3600 সেকেন্ড ডিভাইডেড বাই 1780। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে দেখি 3600 ডিভাইডেড বাই 1780 সমান কত আসে? সমান 2.0224 2.0224 না 2.5 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবে এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, নিচের দোলনকাল যত ছিল 2 সেকেন্ড ছিল, তাই না? ভূপৃষ্ঠের দোলনকাল ছিল 2 সেকেন্ড, উপরে নিয়ে যাওয়ার পরে দোলনকাল বাড়লো, কিন্তু 2 থেকে কিন্তু 3 হয়ে যায় না, 2 থেকে 4 হয়ে যায় না, খুব অল্প পরিমাণ বাড়ছে। তো এই ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে ভাই 2.02 এটাকে আমরা লিখতে পারি প্রায় 2, না, এটা কখনোই লিখবা না। এখানে সরল দোলকের দোলনকালের পরিবর্তন হবে খুব কম, এই অল্প পরিমাণই পরিবর্তন হবে, এই অল্প পরিমাণ দিয়ে আমাদের কাজ করতে হবে। এই জন্য দশমিকের পরে 1 2 3 4 ঘর পর্যন্ত তোমরা নিবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। ঠিক আছে? কারণ আমি বলতেছি বাস্তবিক ক্ষেত্রে কি হয় সেটা তো আমরা দোলনকাল পাহাড়ের উপরে আর ভূমিতে আমরা কিন্তু নিজেরা পরীক্ষা করে দেখি নাই, কিন্তু সাধারণভাবে কি হয়, ভূপৃষ্ঠে যত হয় দোলনকাল পাহাড়ের উচ্চতায় বেশি হয়, কিন্তু সেই বেশিটা কিরকম? সেই বেশিটা খুব বেশি না, এরকম 2.0000 এতটুকু বেশি হয়। ঠিক আছে? যার জন্য তোমরা কি করবা, যার জন্য এখানে 4 দশমিক পর্যন্ত
মান নিবা 4 পর্যন্ত, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মান নিবা। তাহলে দেখো আমরা কিন্তু পর্যায়কালের সূত্রটা পেয়ে গেছি। কিভাবে বের করলাম? 1700 আমরা জানি পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ দোলন দেওয়ার সময়, একটা পূর্ণ দোলন দেওয়ার সময়। কিন্তু আমরা এখানে কি দেওয়া ছিল? 1780টা পূর্ণ দোলন দেয়। 1780টা পূর্ণ দোলন দেয় 3600 সেকেন্ড। তো একটা পূর্ণ দোলন দেয় কত সেকেন্ডে? আমরা বের করে ফেললাম। আর এই সূত্রটা এরকম কি সূত্র আকারে লেখে t উপরে হচ্ছে সময় সেকেন্ড 3600 সেকেন্ড, উপরে হচ্ছে সময় ডিভাইডেড বাই নিচে হচ্ছে পূর্ণ দোলন সংখ্যা n। অনেকে সরাসরি এই সূত্র দিয়ে লিখে দেবে t/n। হ্যাঁ, সূত্র তো ব্যবহার করাই যায়, বাট আমি তোমাদেরকে দেখাই দিলাম। তোমরা যেটা আরো ভালো মতো জানো সেটা হচ্ছে ঐকিক নিয়ম। আমরা কিভাবে বের করছি, এই সূত্রটা কিভাবে আসছে, এই ঐকিক নিয়ম থেকে। ওকে, তাহলে আমরা সূত্র ব্যবহার করতে পারি, ডিরেক্ট ঐকিক নিয়মও ব্যবহার করতে পারি। তাহলে th এর মানটা লিখে দিই 2.0225। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা মান বের করি। 2.0225 divided by 2 minus 1 into 6.4 into the power 6, 72,000। 72,000 মিটার। 72,000 মিটার। আচ্ছা, এখন তোমাকে কি দেওয়া ছিল? তোমাকে দেওয়া ছিল এ পাহাড়ের উচ্চতা 8.85 কিলোমিটার দেওয়া ছিল। তাহলে এটাকে আমরা কিলোমিটার দ্বারা প্রকাশ করি। 72,000 কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দিই, 72,000 কে যদি 1000 দ্বারা ভাগ করে দিই, তখন সেটা হয়ে যাবে কিলোমিটার, এবং সেটা হয়ে যাবে 72 কিলোমিটার। ওকে, তাহলে আমাদের এ পাহাড়টা ছিল অনেক নিচু, এ পাহাড়টা ছিল 8 কিলোমিটার, এ পাহাড়টা ছিল মাত্র 8 কিলোমিটার উঁচু, আর আমাদের বি পাহাড়টা হচ্ছে 72 কিলোমিটার উঁচু। কোশ্চেন হচ্ছে এটাই ছিল, বি পাহাড়টির উচ্চতা এ পাহাড়ের তুলনায় বেশি উঁচু কিনা। হ্যাঁ, বি পাহাড়ের উচ্চতা এ পাহাড়ের তুলনায় অনেক বেশি উঁচু। তো আমি আরেকবার একটু ক্যালকুলেশন করে কনফার্ম হয়ে নিই। 2.0225 divided by 2 minus 1 into 6.4 into the power 6। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম গাণিতিক সমস্যা। চলো আমরা আর দেরি না করে দ্বিতীয় সমস্যাটার মধ্যে চলে যাই। দ্বিতীয় সমস্যার মধ্যে কি বলা আছে দেখো, একই জিনিস, একই সেম গাণিতিক সমস্যা। কোন স্থানে একটি সরল দোলকের দোলনকাল 1.8 সেকেন্ড এবং g equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার, যেটা আমাদের প্রথম কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল না, তাই না? ব্যাসার্ধ দেওয়া ছিল না, এখানে দেওয়া আছে। এরপর দোলকটিকে 712 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়ায় নেওয়া হলো। সিম্পল জিনিস, আমরা যেটা বারবার বলছি যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করার জন্য কি করতে হয়? পাহাড়ের উচ্চতা নির্ণয় করার জন্য প্রথমে দোলকটাকে নিয়ে যেতে হবে ভূমিতে, পরবর্তীতে দোলকটাকে নিয়ে যেতে হবে পাহাড়ের উচ্চতায়। এটাই, আর কিছু না। তাহলে দেখো তো, এবং তোমাকে এখানে বলে দেওয়া আছে যে দোলকের দোলনকাল কোন একটি স্থানে, দোলকের দোলনকাল হচ্ছে 1.8 সেকেন্ড, তারপরে g equal to 9.8 মিটার পার সেকেন্ড, এবং পৃথিবীর ব্যাসার্ধ এটা হচ্ছে দোলনকাল না, এটা আলাদা একটা তথ্য। সেটা হচ্ছে 6400 কিলোমিটার অথবা 6400 ইনটু 1000 মিটার। আচ্ছা, ঠিক আছে। এরপর দোলকটিকে, এরপরই সরল দোলকটাকে, যে সরল দোলকটা আমাদের হাতে ছিল, যে সরল দোলক, এই দোলকটা যে দুলতে থাকে, সরল দোলকটাকে মনে নিয়ে গেলাম কি পাহাড়ের উচ্চতায়। কতটুকু উচ্চতায়? 712 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেল। 712 কিলোমিটার তো অনেক উঁচু। আচ্ছা, না হলো ফার্স্ট কোয়েশ্চেন, এটা এখানে থাকুক, আমরা প্রথম কোয়েশ্চেনটা করি। হ্যাঁ, প্রথম কোয়েশ্চেনের সাথে তোমাদের এই পাহাড়ের কোনো সম্পর্ক নাই, আমি দেখাই দিচ্ছি। দোলকটির কার্যকরী দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে, দোলকটির কার্যকরী দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে দোলনকাল কত হবে নির্ণয় করো। আচ্ছা, এখন এই জায়গাতে মনে রাখবা, এরকম টাইপের যত কোশ্চেন আছে যে এই জিনিস এত পার্সেন্ট বৃদ্ধি করলে কি হবে, এই জিনিস এত পার্সেন্ট হ্রাস করলে কি হবে, এই জায়গাতে সবসময় দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। এরকম জায়গাতে সবসময় কয়টা সূত্র অ্যাপ্লাই করতে হয়? দুইটা সূত্র অ্যাপ্লাই করে তাদের মধ্যে তুলনা করতে হয়। এটা হচ্ছে কমন একদম জিনিস, কারণ তোমাকে বলে দেওয়া আছে একটা জিনিসের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তার মানে কি এই জিনিসের দৈর্ঘ্য আগে এতটুকু ছিল, এখন কি বৃদ্ধি পেয়েছে, তাই না? জিনিসটা কি দেখো তো, একটা জিনিসের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া মানে কি তার দৈর্ঘ্য এখন এতটুকু ছিল, এখন কি হয়েছে? এখন একটু বৃদ্ধি পেয়েছে, তাই না? অথবা যদি বলা হয় দৈর্ঘ্য হ্রাস হয়েছে, তাহলে কি এর দৈর্ঘ্য আগে এত ছিল, এখন কি কিছুটা কমে গেছে।
বুঝতে পারতেছো কেন দুইটা সূত্র ব্যবহার করা হয়? যদি বলা হয় কখনো হ্রাস বা বৃদ্ধি করতেছে তখন আমাদের তুলনা করতে হবে এখন কি অবস্থা আর বৃদ্ধি পাওয়ার পরে কি অবস্থা। ঠিক আছে, ওকে। তাহলে চলো এখন আমরা দেখি উদ্দীপকের দোলকটির আমরা ধরে নিই কার্যকরী দৈর্ঘ্য L1 সমান সমান L। আচ্ছা, এবং L1 সমান সমান L, আবার L1 সমান সমান দেওয়া আছে 1.8। তবে আমি তোমাদেরকে এখানে মানগুলো না লিখে এইভাবে দেখাচ্ছি। তারপরে T1 দোলনকাল কত হবে? T1 ধরলাম T, আর G সমান সমান তো 9.8। এটা সব জায়গাতেই, মানে সব জায়গাতে না, নিচে সমান। আচ্ছা, এখন যদি বলা হয় দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে, আচ্ছা এখন ভালো মতো লক্ষ্য করো, দৈর্ঘ্য 40% বৃদ্ধি করবে। দৈর্ঘ্য 40% যদি বৃদ্ধি করি তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য 40% বৃদ্ধি হচ্ছে, তার মানে আগে দৈর্ঘ্য ছিল L, তার থেকে কি হচ্ছে? দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাচ্ছে। আগের দৈর্ঘ্য যদি L থাকে, ধরো আগের সরল দোলকটার দৈর্ঘ্য ছিল এতটুকু L, এখন কি হলো? এখন 40% বৃদ্ধি পাইল। তাহলে এখন কি করতে হবে? L2 সমান সমান কত? L2 সমান সমান কত? L প্লাস L এর 40%, তাই না? L2 কত? L আগেরটা তো আছেই, তার সাথে আরো 40% বৃদ্ধি হয়েছে। আগে L তো আছেই, তার সাথে 40% বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে লেখা হয় L ইকুয়াল টু L প্লাস 40% মানে কত? 40% মানে হচ্ছে 40/100। L প্লাস 0.4L, আর L যদি কমন নেই তাহলে কত আসবে? 1.4 L। সহজ জিনিস, যোগ বিয়োগ করলেই এটা হয়ে যাচ্ছে। তো এখন দেখো তো সরল দোলকের বলা আছে কি এখানে? দেখো আমরা জানি একটা সূত্র জানি, T ইকুয়াল টু 2π√L/G। তো এই জায়গাতে কিন্তু তোমাকে বলে নাই অভিকর্ষ ত্বরণে কোনো পরিবর্তন হয়েছে, এটা কিন্তু বলে নাই। প্রথম কোশ্চেনে বলা আছে, প্রথম কোশ্চেন উদ্দীপকের দিকে দেখো না, প্রথম কোশ্চেনে বলা আছে কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি করবে, তার মানে পরিবর্তন হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, আর কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন হলে পর্যায়কালও পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে আমরা জানি যে L2 আর পর্যায়কাল হচ্ছে T2, এটা আমাদের নির্ণয় করতে হবে যে দোলকটির কার্যকরী দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে দোলনকাল কত হবে নির্ণয় করো। তাহলে চলো এখন আমরা সূত্র লিখি। যে প্রথম অবস্থার ক্ষেত্রে সূত্র ছিল T1 ইকুয়াল টু, আচ্ছা T1, আচ্ছা L এগুলো কেটে দিই, T1 ইকুয়াল টু 2π√L1/G। এটা মুছে দিলাম কেন? L1 সমান সমান L লেখার দরকার নেই, আমরা লিখছি কার্যকরী দৈর্ঘ্য L1, পর্যায়কাল T1। ঠিক আছে, এটা হচ্ছে একদম শুরুতে, আর এটা হচ্ছে 40% বৃদ্ধি করার পরে। আচ্ছা, আর এই ক্ষেত্রে বৃদ্ধি করার পরে হচ্ছে 2π√L2/G। আমরা যদি আরো ভালো মতো লিখি তাহলে হচ্ছে T2 ইকুয়াল টু 2π√L2 জায়গায় লিখতে পারি 1.4L। ঠিক আছে, 1.4L L1। ঠিক আছে, L1 এটা হচ্ছে আদি দৈর্ঘ্যের এত পার্সেন্ট ডিভাইডেড বাই G। আচ্ছা, এখন আমি তোমাদের কি বলছিলাম, যদি কোনোটা 40% বৃদ্ধি হয়, 50% বৃদ্ধি হয়, অথবা এত পার্সেন্ট হ্রাস হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেক্ষেত্রে আমাদের একই সূত্র দুইবার ব্যবহার করতে হয়, একবার হচ্ছে শুরুতে, আরেকবার হচ্ছে এই বৃদ্ধি করার পরে। তারপর দুইটা সূত্র কি করব? ভাগ করে দিব। এখন এই T1 আর T2 কে আমরা ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে T1 ডিভাইডেড বাই T2। T1 সমান সমান ছিল 2π√L1 ডিভাইডেড বাই G, আর T2 ছিল 2π√1.4L1 ডিভাইডেড বাই G। ঠিক আছে, সবকিছু কাটাকাটি হয়ে যায়, 2π√G কাটাকাটি হয়ে যায়, থাকলো হচ্ছে, আমি একটু ফ্রেশ করে লিখি, T1/T2 সমান সমান হচ্ছে √L1 ডিভাইডেড বাই 1.4L1। ক্লিয়ার? তাহলে L1 কাটা গেল, থাকলো T1 ডিভাইডেড বাই T2, যেখানে T1 এর মান আমরা জানি, তাই না? T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 1.8 সেকেন্ড, তাই না? T1 এর মান কত ছিল? 1.8 সেকেন্ড মান দেওয়া ছিল।
1.8 সেকেন্ড। t1 এর মান 1.8 সেকেন্ড, 1 ডিভাইডেড বাই √1.4। তাহলে একটা কাজ করি, t2 এই পাশে নিয়ে যাই, t2 কে এই পাশে নিয়ে গেলে t2 উপরে চলে আসবে, আর 1.4 কে যদি এই পাশে নিয়ে আসি 1.8 ইনটু √1.4। ক্লিয়ার? ওকে, তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, জাস্ট ক্যালকুলেটর বসায় দিলে এখন মান চলে আসবে 1.8 ইনটু √1.4, 2.13। সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের পর্যায়কালের সূত্র। পর্যায়কাল বের করে ফেললাম। দেখো আমাদের প্রথম কোশ্চেনে কি ছিল? প্রথম কোশ্চেন আসলে আমাদের উদ্দীপকের সাথে কোনো মিল নাই। উদ্দীপক আমাদের বলা ছিল একটা সরল দোলক আমাদের কাছে আছে, সেই সরল দোলকটাকে আমরা পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলাম, ঠিক আছে? আর এখানে গ নম্বর কোশ্চেনের সাথে যে কোনো কোশ্চেন আসতে পারে। গ নম্বর কোশ্চেন বলতে তোমার যে সরল দোলকটা তোমার হাতে আছে, এই সরল দোলকটার দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য যদি তুমি 40% বাড়ায় ফেলো, তাহলে পর্যায়কালে কিরকম পরিবর্তন হবে, অথবা পর্যায়কাল কত হবে, আমরা পর্যায়কাল বের করে ফেললাম। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেনে কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে উদ্দীপকের পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে কিনা। উদ্দীপকের পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে কিনা। তাহলে এখন তো এই কোশ্চেন আনসার দিতেই হয় যে আমাদেরকে যেহেতু বলছে যে পাহাড়ের চূড়ায় সেটি সেকেন্ড দোলক হবে কিনা, তাহলে সেকেন্ড দোলক কাকে বলে? মনে রাখবা, যেই সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাকে বলা হয় সেকেন্ড দোলক। আমি আবার বলতেছি, যে সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাকে বলা হচ্ছে সেকেন্ড দোলক। যেমন ধরো এই ঝুলন বিন্দু থেকে আমরা এই দোলকটাকে দুলায় দিলাম, ঠিক আছে? আমরা জানি পর্যায়কাল মানে কি? একটি পূর্ণ স্পন্দন। মানে এইটাকে যদি আমরা এখান থেকে ধরে ছেড়ে দিই, তাহলে সেটা আবার এখানে আসলো। এটা কি? এই সময়টা লাগবে এখান থেকে গিয়ে আবার যে এখানে আসলো, এই একটি পূর্ণ দোলন দিতে যদি তার 2 সেকেন্ড সময় লাগে, তাহলে এটাকে বলা হবে একটি সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলকের প্রসঙ্গ যেহেতু আসছে, তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমি আরো কয়েকটা কথা বলে নিই। আমরা জানি এইটাকে যদি আমরা এখান থেকে ছেড়ে দিই, তাহলে সেটা এখান থেকে এখানে যাবে, আবার কি এখানে আসবে। তো এখানে আসলে কি করতেছে দেখো, এখানে গেল আবার এখানে আসবে, সময় লাগলো কত? সময় যদি 2 সেকেন্ড সময় লাগে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, তখন সেটাকে বলা হয় সেকেন্ড দোলক। এখন বলতে পারো ভাইয়া সেকেন্ড দোলক কেমন? এটার নাম হওয়া দরকার ছিল 2 সেকেন্ড দোলক। এখন তার এখান থেকে এখানে গিয়ে আবার সেকেন্ড দোলক বলা হচ্ছে এই জন্য, কারণ আমরা জানি সরল সংযোগ স্পন্দন গতি হচ্ছে, গতিপথের অর্ধেক সময় যাবে একদিকে, বাকি অর্ধেক সময় যাবে বিপরীত দিকে। তাকে যখনই তুমি এখান থেকে টেনে ছেড়ে দিচ্ছ, তখনই সে এখানে আসতেছে 1 সেকেন্ডে। এই পুরোটা আসলো কত? 1 সেকেন্ডে। আর আবার এই পুরোটা গেল কয় সেকেন্ডে? আরো 1 সেকেন্ড। এই টোটাল পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, কিন্তু তার প্রত্যেকটা অর্ধ দোলনের জন্য সময় কত? 1 সেকেন্ড। দেখো তো, সে এখান থেকে এখানে আসলো, দেখো সে এই অবস্থান থেকে এখানে আসলো, আবার এখানে গেল। এটাকে বলা হচ্ছে একটি পূর্ণ দোলন। একটি পূর্ণ দোলন মানে হচ্ছে 2 সেকেন্ড। আর আমরা জানি একটা পূর্ণ দোলন মানে হচ্ছে একটা অর্ধ দোলন, আরো একটা অর্ধ দোলন, সেটা হচ্ছে 2টা অর্ধ দোলন। আর এখানে বলা হচ্ছে প্রত্যেকটা অর্ধ দোলন দিতে সময় লাগে 1 সেকেন্ড। এখান থেকে এখানে আসতে সময় লাগবে 1 সেকেন্ড, এখান থেকে এখানে যেতে সময় লাগবে 1 সেকেন্ড। যার জন্য এটাকে বলা হচ্ছে সেকেন্ড দোলক, অর্ধ দোলনের উপর হিসাব করে। তাহলে বুঝতেই তো পারছো যে সেকেন্ড দোলক জিনিসটা কি। সেকেন্ড দোলক মানে হচ্ছে যার পর্যায়টা হচ্ছে 2 সেকেন্ড। তো আমাদেরকে বলতে উদ্দীপকের পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে কিনা, গাণিতিক মতামত দাও। ওকে, গাণিতিক মতামত আমরা দেই। চলো, এখানে আমাদের দেওয়া ছিল যে কোন স্থানে সরল দোলকের দোলনকাল 1.8 সেকেন্ড, কোন স্থানে ভূপৃষ্ঠে দোলনকাল ছিল কত? 1.8 সেকেন্ড। তারপর 712 কিলোমিটার উচ্চতায় এই জায়গাতে সরল দোলকটাকে নিয়ে গেলা হলো, এবং এখানে দোলনকাল হচ্ছে th। ওকে, এতটুকু পরিমাণ আমাদের তথ্য দেওয়া ছিল। চলো আমরা পাহাড়ের উচ্চতা সূত্রটা লিখে ফেলি। আমরা যদি পাহাড়ের উচ্চতা সমান হচ্ছে পাহাড়ের উচ্চতায় পর্যায়কাল ডিভাইডেড বাই ভূপৃষ্ঠে পর্যায়কাল -1 ইনটু r। এখান থেকে কিন্তু আমরা th এর মান, পাহাড়ের উচ্চতায় পর্যায়কাল বের করে ফেলতে পারি। তাহলে একটা কাজ করি, লিখে ফেলি এখানে
h ডিভাইডেড বাই r, আর কে পাশে নিয়ে আসলাম, থাকলো হচ্ছে th মাইনাস 1 ডিভাইডেড বাই t। ক্লিয়ার? ওকে, তাহলে এখন একটা কাজ করি, এখান থেকে h বাই r, h সমান সমান কত? h সমান সমান হচ্ছে 712 কিলোমিটার। কিলোমিটারকে মিটার বানাইলে কি হয়ে যাবে? 1000 দ্বারা গুণ হবে। আর r এর মান কত দেওয়া ছিল? r এর মান দেওয়া ছিল 6400 কিলোমিটার। 6400 কিলোমিটারকে মিটার বানাইলে কি হবে? 1000 দ্বারা গুণ হবে। সিম্পল জিনিস। আচ্ছা, উপরে দেওয়া ছিল t h মাইনাস 1 ডিভাইডেড বাই t, যেখানে আমরা জানি পর্যায় কাজ হচ্ছে 1.8 সেকেন্ড। তাহলে চলো আমরা ক্যালকুলেশন করি, দেখি ক্যালকুলেশন করলে এই পাশে কত আসে। 712 কিলোমিটার ইনটু 6400 কিলোমিটার আসলো 0.11125। 1.8 নিচে আছে, এই পাশে আসলে 1.8 উপরে চলে আসবে, th মাইনাস 1। তাহলে হচ্ছে আমরা একটু গুণ করে দিই, ইনটু 1.8। আচ্ছা, এখানে আমরা গুণ লিখি তো মাইনাস 1, তাই না? মাইনাস 1 আলাদা, মাইনাস 1 th এর সাথে না, মাইনাস 1 আলাদা। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ক্যালকুলেশন ভুল করছি, ক্যালকুলেশনটা আমরা হচ্ছে কারেকশন করে দেখি। 712 ইনটু 1000, 6400 ইনটু 1000, তার মানে হচ্ছে 0.11125 ইনটু th ডিভাইডেড বাই 1.8 মাইনাস 1। ঠিক আছে? আচ্ছা, এখন মাইনাস 1টা যদি এই পাশে আসে তাহলে কি আসবে? 0.11125 প্লাস 1 সমান সমান হচ্ছে th বাই 1.8। আমি একটু সংক্ষেপে করতেছি, যদি এর সাথে 1 যোগ করা হয় তাহলে এটা হয়ে যাবে 1.11125। ওকে, তারপর তাকে আমরা 1.8 দ্বারা গুণ করব। 1.11125, 1.8 নিচে আছে, উপরে আসলে 1.8 গুণ আকারে হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম পাহাড়ের উচ্চতায় পর্যায়কাল সমান সমান হচ্ছে 1.11125 ইনটু 1.8, 2.00025। দেখো 2 এর দশমিকের পরে অনেকগুলো শূন্য, তাহলে আমরা এটাকে প্রায় 2 ধরতে পারি। যদি প্রায় 2 ধরতে পারি তাহলে আমরা বলবো উদ্দীপকের পাহাড়ের চূড়ায় যে চূড়ায় যে দোলকটিকে নিয়ে যাওয়া হচ্ছে, পাহাড়ের উপরে দোলকটা সেকেন্ড দোলক হয়ে যাবে। ঠিক আছে? দেখো ভূপৃষ্ঠে তার পর্যায়কাল ছিল 1.8 সেকেন্ড। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠবো অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে, আর অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকলে পর্যায়কাল বাড়তে থাকবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, যতই উপরে উঠবো অভিকর্ষ ত্বরণ কমতে থাকবে, আর অভিকর্ষ ত্বরণ কমলে পর্যায়কাল বাড়তে থাকবে। তাহলে যখন 1.8 সেকেন্ড ছিল তাকে আমরা উপর দিকে নিয়ে গেলাম, তার পর্যায়কাল আস্তে আস্তে বাড়তে বাড়তে হয়ে গেল কত? 2 সেকেন্ড। তার মানে দেখো পর্যায়কাল কিন্তু নিয়মিত পরিবর্তন হচ্ছে। ভূপৃষ্ঠে থাকা অবস্থায় একরকম, উপর নিচে নিয়ে গেলে আরেক রকম। তাহলে এই দুইটা গাণিতিক সমস্যা খুব ভালো মতো করবা। এই দুইটা গাণিতিক সমস্যার মধ্যে আমি প্রথমে তোমাদেরকে যেটা দেখাইছি যে কার্যকরী দৈর্ঘ্য কত আসে, অনেকবার আসে, আর পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্রটি আসে। যেমন পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র এটাও ছিল, এটাও কিন্তু আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র দিয়েই করলাম, খুব সিম্পল। আর আরেকটা গাণিতিক সমস্যা খুব বেশি আসে 9 নম্বরে, সেটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এত % বৃদ্ধি করলে তখন কি হবে না হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো খুব ভালো মতো করবা, এইগুলো পরীক্ষার মধ্যে আসে। তাহলে এই কথা পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।